আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওতে জানার চেষ্টা করব যে আপনারা ইউএসএ তে আসার সিদ্ধান্ত কি ফাইনালাইজ করবেন কিনা? অনেকেই দেখা যায় যে একসাথে কয়েকটা দেশে আবেদন করে থাকে পড়ালেখার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য। সাপোজ অনেকেই আছে বাংলাদেশ থেকে যারা ফিনল্যান্ডে গিয়ে থাকে, আবার অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে ইউএসএ তে আসে, কানাডাতে যায়, ইউরোপে বিভিন্ন কান্ট্রি আছে যেগুলোতে সবাই অ্যাপ্লিকেশন করে থাকে। তো বর্তমান সিচুয়েশনে আম আমাদের দেশ থেকে ইউএসএ ভিসা পাওয়া অনেক টাফ। অতীতে একসময় ভালো সিচুয়েশন ছিল, ভালো একটা অবস্থান ছিল যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আম ভিসা অ্যাপ্লিকেশন করলে এমনকি এম্বাসিতে দাঁড়ালে ভিসা পাওয়া যেত। এখন রেশিওটা বা আমরা যেটাকে রেশিও বলি বাঙালিরা, বা আমরা যেটা বুঝি যে এখন বর্তমানে ভিসা পাওয়া, ইউএস ভিসা পাওয়া পাবে হচ্ছে ৫ জনের ভিতরে ১ জন, বা যেদিন দিন খারাপ যাবে সেদিন ৭-৮ জনের ভিতরে ১ জন পাবে। হ্যাঁ? তাহলে আমাদের সব বিষয় মাথায় নিয়ে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সুযোগ সুবিধা সবকিছু মাথায় নিয়ে কোন দেশ সিলেক্ট করা বেস্ট অপশন? তো আসুন সবার আগে একটা জিনিস ধারণা নেওয়া যাক যে কেন মানুষ ইউএসএটা সবার আগে চয়েস করে থাকে অনেকে। তো ইউএসএ যারাই চয়েস করে থাকে সবার আগে, তাদের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে ইউএসএ তে তাদের অনেক রিলেটিভ আছে বা পরিচিত বন্ধু-বান্ধব আছে, অথবা আয় রোজগারের জন্য। তো অনেকেই মনে করে থাকে যে ইউএসএ আসলে শুধু টাকা আর টাকা, টাকা রাস্তায় উড়ে, টাকা শুধু বললেই ইনকাম করা যায়, টাকা ইনকাম করা খুবই সহজ ইউএসএ তে, যেটা আসলে সত্যি না। বাংলাদেশে থাকা অবস্থায় অনেক কিছু সুন্দর, সুন্দর লাল, নীল রঙিন মনে হলেও ইউএসএ তে যখন আপনি আসবেন, আসার পরে এখানকার সিচুয়েশন দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতি কেমন। তো একটা যে সমস্যার কথা বলি ইউএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ইউএসএ তে আপনি হেলথের জন্য অনেক প্যারা নিতে হবে আপনাকে। আপনার যে মেডিকেল বিল আছে এগুলোর জন্য আপনাকে অনেক প্যারা নিতে হবে। আর আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু অসুস্থ হই, আমাদেরকে আপনার মেডিসিন কিনতে হয়, আমাদেরকে ডাক্তার দেখাতে হয়, আমাদেরকে অপারেশনের সহিত যেতে হয়, তারপরে হসপিটালাইজড হতে হয়। তো সবকিছু আসলে এখানে অনেক ব্যয়বহুল। মানে অনেক, অনেক, অনেক ব্যয়বহুল। তো যেটা আসলে উম বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু বুঝা যায় না। কিন্তু কিছু রিসার্চ করলে আপনারা বাংলাদেশ থেকেও বুঝতে পারবেন। তো ইউএসএ তে হেলথ ইন্সুরেন্স আছে যেটা আপনি নিতে পারেন। তবে হেলথ ইন্সুরেন্স নিলেও যে হেলথ কস্ট কম সেটা কিন্তু না। হেলথ ইন্সুরেন্স নেওয়ার পরেও আপনার অনেক কস্ট থাকবে, যেটা আসলে ইম্পসিবল। আমাদের বাংলাদেশীদের জন্য ইম্পসিবল। আমি তাদেরকে কথা বলতেছি না যারা ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল, এমনকি যাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অনেক বেশি আছে, তাদের কথা বলবো না। তারা ছাড়া সবারই, আমরা যারা মধ্যবিত্ত আছি বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, তারা কিন্তু আম এই কস্ট বেয়ার করতে পারবে না, এটা অসম্ভব। তো বর্তমান সিচুয়েশন ওয়াইজ এমনকি হচ্ছে আম নিয়ার ফিউচারে যে সিচুয়েশন হবে যে ইউএস এর ভিসা আরো কমবে দিন দিন। এর কারণ হচ্ছে ক্যান্ডিডেটের সংখ্যা দিন দিন কমতেছে না, বাড়তেছে। হ্যাঁ? তো স্টিল ইউএসএ অনেকেরই ফার্স্ট চয়েস, এমনকি থাকবেই। সারা জীবনই ইউএসএর জন্য ইউএসএ ফার্স্ট চয়েস থাকবে বাংলাদেশি মানুষদের জন্য, এমনকি ইন্ডিয়ান মানুষদের জন্য বা বিশ্বের যে কোনো দেশের মানুষদের জন্য। তবে যারা ইউরোপের দিকে খেয়াল করে থাকেন, কারণ আমরা সবাই জানি যে জার্মানিতে এডুকেশন কস্ট নাই, পাশাপাশি আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হেলথ কেয়ার হয় নাই অথবা খুবই কম। সো এটা একটা হিউজ একটা অ্যাডভান্টেজ, বিকজ আপনি যখন একটা জায়গায় পড়াশোনা করতে যাবেন, সেখানে যখন আপনি এক্সট্রা খরচগুলো বহন করতে করতে যদি আপনার পিঠের চামড়া উঠে যায়, তখন আপনি কিন্তু টিউশন ফি দিতে পারবেন না, যেটা ইউএসএতে হয়ে থাকে। ইউএসএতে আসার পরে বাসা ভাড়া বেশি, ইউএসএতে আসার পরে গ্রোসারিজের দাম বেশি, অনেক বেশি। এখানে গ্রোসারিজের দাম অনেক বেশি। আম তারপরে আপনি হচ্ছে একটা আপেলের দাম এখানে, জাস্ট সাপোজ একটা আপেলের দাম এখানে $2 $3 থাকে, হ্যাঁ? যেটা একটা আপেল যদি $2 $3 হয়, তার মানে একটা আপেলের দাম পড়তেছে, আপনি যদি বাংলাদেশের সাথে হিসাব করেন, তাহলে এখানে একটা আপেলের দাম পড়তেছে প্রায় $300-400, যেটা আসলে আনঅ্যাকসেপ্টেবল। হ্যাঁ? আর এটা এমন আপেল না যে প্রিমিয়াম আপেল বা স্পেশাল কিছু না, স্পেশাল কিন্তু কিছু না। ইউএসএ তেও অ্যাপল হয়ে থাকে, তো তারা কিন্তু আসলে অ্যাপল এত দাম হওয়ার কথা না, কিন্তু কেন এত দাম? হুম? তো আরো কম দামেরও আপেল আছে, বাট স্টিল $1 নিচে নেই, $1 উপরে আছে। তো
বিভিন্ন জিনিস কনসিডার করে আমরা যখন ইউএসএ আসার সিদ্ধান্ত নিব বা ইউএসএতে যখন আমরা ট্রাই করব, তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউএসএ থেকে কিন্তু আসলেই বেটার অপশন আছে। বিশেষ করে যারা মাস্টার্সের জন্য আসবেন, যারা ব্যাচেলরের জন্য আসবেন, যারা পিএইচডির জন্য আসবেন, অর্থাৎ যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু ইউএসএ থেকে বেটার অপশন আছে। কানাডা না। কানাডার বর্তমান সিচুয়েশন যে অবস্থা, কানাডা ফিউচারে ভালো সিচুয়েশন হতে হলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কানাডার সিচুয়েশন ভালো হতে হলে আরও অনেক সময় লাগবে, যেটা সহজে হবে না। হ্যাঁ, তবে ইউরোপটা হচ্ছে বেস্ট চয়েস আমি যা মনে করি, বা অনেকে আমার সাথে অ্যাগ্রি নাও হতে পারে, বাট ইউরোপটা বেস্ট চয়েস। কারণ ইউরোপে প্রথম কথা আপনি কম খরচে যেতে পারছেন, যেটা আপনি ইউএসএতে আসতে খরচ করবেন তার অর্ধেক যাচ্ছে আপনার ইউরোপে যেতে। সেকেন্ডলি, ইউরোপে আপনার কিন্তু পার্মানেন্ট রেজিডেন্সি পাওয়া অনেক ইজি, যেটা বাংলাদেশ থেকে আপনি ইউএসএ এসে পাচ্ছেন না। ইউএসএ আসার পরে আপনার বিভিন্ন ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি পার্মানেন্ট রেজিডেন্সি অথবা গ্রিন কার্ড যেটাকে আমরা বলে থাকি সেটা পাওয়ার চেষ্টা করতে পারেন। এমনকি অনেকে পায়ও, তবে এটা কোনো ক্ষেত্রে ব্যয়বহুল, কোনো ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ, যেটা আসলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে আপনি আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন ইউএসএর পিছনে, আবার গ্রিন কার্ড হবে বুড়া বয়সে। তো এটা হচ্ছে সিচুয়েশন। তো এখন ইউরোপের ক্ষেত্রে কেন বেটার? তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন ইউরোপে কোন দেশ বেটার ইউএসএ থেকে। তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বেটার বলতে বোঝানো হচ্ছে না যে দেশটা বেটার, বেটার বলতে বোঝানো হচ্ছে আপনার জন্য বেটার কিনা। কারণ আমার জন্য হয়তো একটা কান্ট্রি বেটার, আপনার জন্য আরেকটা বেটার। কারণ যাদের টাকা পয়সা আছে, যাদের বাবার মায়ের শত শত হাজার হাজার কোটি টাকা আছে, তাদের জন্য ইউএসএ থেকে বেস্ট অপশন নাই। কারণ তারা ইউএসএতে এসে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারবে, গাড়ি কিনে চলতে পারবে, তারপরে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবে, ইচ্ছা মতো চলতে পারবে, রেস্টুরেন্টে যেতে পারবে, কোনো সমস্যা নেই, এখানে সব কিছুই আছে। কিন্তু যারা মধ্যবিত্ত তাদের জন্য বেটার অপশন কি? আর মধ্যবিত্তই তো আমরা বেশি, তাই না? আমাদের বাংলাদেশে তো মধ্যবিত্তই আমরা কি বেশি। তো তাদের জন্য বেস্ট অপশন কি, বা তাদের জন্য কোন চয়েসটা তারা কোন চয়েসটা ফার্স্ট চয়েস হিসেবে রাখবে, বা কোন দেশটা ফার্স্ট চয়েস হিসেবে রাখবে? একটা কথা বলে রাখি, ঠান্ডার দেশে আসার সময় অবশ্যই আপনারা যদি আসেন, বেশি করে ভ্যাসলিন নিয়ে আসবেন আর লোশন নিয়ে আসবেন। যদি ভিসা পান, যে কোনো ঠান্ডা একটা দেশে যান, তাহলে অবশ্যই টিপিক্যালি ইউএসএ, ইউরোপ এগুলোতে ঠান্ডাই হয়ে থাকে। ভ্যাসলিন এমনকি লোশন নিয়ে আসেন। আমার ঠোঁট ফেটে একেবারে চৌচির হয়ে গেছে ভ্যাসলিন লাগানোর পরেও। যাক, তো ইউএসএতে আরেকটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে ইউএসএতে আসার পরে আপনি যে স্টুডেন্ট থাকা অবস্থায় যে জব করবেন, সে ধরুন সাপোজ এখানে জব পাওয়া প্রিটি টাফ, তারপরেও জব পাওয়া যায়। তো কিন্তু জব পেলেও যে আপনি নিজের টিউশন চালাবেন, পাশাপাশি নিজের খাওয়ার খরচ চালাবেন, এত কিছু করার সুযোগ থাকবে না। কারণ আপনি এখানে যে জবগুলো করবেন সেগুলো করে আপনি পড়াশোনাও চালায় যেতে পারবেন অ্যাট মোস্ট। এখান থেকে কিন্তু আপনার সেভিংসও হবে না, আপনার বাসা ভাড়াও উঠবে না, যে কোনো একটা সাইড উঠবে, হয় টিউশন ফি তুলতে পারবেন, হয় বাসা ভাড়া তুলতে পারবেন। যদি কারো খুব ভালো ফান্ডিং থেকে থাকে, যারা ফুললি ফান্ডেড হয়ে থাকে, যারা 70%, 80%, 90% স্কলারশিপ নিয়ে আসে বাংলাদেশ থেকে, তাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে থাকে নর্মালি, তারা কিছু সেভিংস করতে পারবে। তো সব দিক মিলিয়ে ইউরোপে কয়েকটা কান্ট্রি আছে, যেমন অন্যতম একটা কান্ট্রি হচ্ছে সুইডেন। ফিনল্যান্ড একটা ভালো কান্ট্রি ছিল, কিন্তু বর্তমানে ফিনল্যান্ডে ফিনল্যান্ডে যে পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গেছে, আর ইউক্রেনের যুদ্ধের পর থেকে ফিনল্যান্ডের যে সিচুয়েশন বর্তমানে, ফিনল্যান্ডে এখন না যাওয়াই বেটার। পাশাপাশি ফিনল্যান্ডে সবাই গিয়ে মানাতে অনেক কষ্ট হবে, কারণ এত ঠান্ডা যা বলার বাইরে। আমার ফ্রেন্ড আছে ফিনল্যান্ডে, সো আমি জানি সিচুয়েশন কীরকম সেখানে। আর সেখানে আপনি আপাতত জব পাচ্ছেন না, এতটুকু শিওর। আপনি যাবেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করার কথা স্টুডেন্ট হিসেবে আপনার কল্পনা তো করতে পারবেন না এখন বর্তমানে এই অবস্থা ফিনল্যান্ডের। যাই হোক, তারপরে আসুন ইউরোপে কয়েকটা দেশের ব্যাপারে কথা বললে, যেমন জার্মানি অবশ্যই বেস্ট অপশন হবে বেশিরভাগ স্টুডেন্টদের জন্য। জার্মানি ওয়েটিং পিরিয়ড যদিও এখন 24 মাস 20 মাস হয়ে থাকে, 22 মাস এক একজনের এক এক সময় লেগে থাকে, তারপরও জার্মানির থেকে বেটার অপশন খুব কমই আছে।
দেন একটা ভালো অপশন হতে পারে ফ্রান্স। ফ্রান্স যদিও এখন বর্তমানে স্টুডেন্ট ভিসা দিচ্ছে কিনা আমার জানা নাই, তবে যদি ভিসা যদি দেয় সেক্ষেত্রে হয়তো এটা বেস্ট অপশন হতে পারে অনেকের জন্যই। ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রির মধ্যে অস্ট্রিয়া একটা কান্ট্রি আছে, ক্রোয়েশিয়া একটা কান্ট্রি আছে, যেগুলো ভালো অপশন হতে পারে। পর্তুগাল আপনাদের জন্য ভালো হতে পারে, সুইডেন আপনাদের জন্য ভালো হতে পারে, অ্যান্ড দেন ডেনমার্ক আপনাদের জন্য ভালো হতে পারে। ডেনমার্কের সিচুয়েশন হচ্ছে যে ডেনমার্কে গিয়ে আপনি আর্ন করতে পারবেন, বাট ডেনমার্কে যদি আপনি ভাষাটা জানেন তাহলে সব থেকে বেটার। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যাওয়ার আগে সব থেকে মানে যে জিনিসটা সব থেকে বেশি প্যারা দেয় সেটা হচ্ছে আপনার ভাষাটা। যদি আপনি কোথাও কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রির ভাষা জানতে পারেন, যে কোনো কান্ট্রি, আপনি ভিসাও পাবেন। আর যদি সামহাও ইংলিশ ইন্টারভিউ দিয়ে যদি আপনি ভিসা পান, এরপরে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ভাষা শেখা শুরু করতে হবে, কারণ ভাষা ছাড়া আপনি ইউরোপে চলতে পারবেন না। কারণ বোম মারলে বোম ফিরে আসবে, তারা ইংলিশে কথা বলবে না। আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন তারা কিন্তু ইংলিশে কথা বলবে না, তারা ঘুরে ফিরে ওই তাদের দেশের মাতৃভাষাতেই কথা বলবে। তো এই একটা অসুবিধা আছে, এই জন্য অনেকে কিন্তু ইউরোপটাকে পছন্দ করে না। তো অনেকেই লন্ডন পছন্দ করে, অর্থাৎ ইংল্যান্ড পছন্দ করে। তো ইংল্যান্ডে বর্তমানে সিচুয়েশন ওয়াইজ ইংল্যান্ড এখনও একটা ভালো অপশন। হয়তো অনেকেই আছে যারা অধৈর্য বা যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, তাদের জন্য ইংল্যান্ড সমস্যা হতে পারে। তবে আপনার কাছে যদি 1 থেকে 2 বছরের টিউশন ফি, হ্যাঁ, 1 থেকে 2 বছরের টিউশন ফি থেকে থাকে, যেটা আপনি ফ্যামিলি থেকে পাচ্ছেন বা নিজের সেভিংস আছে, তাহলে ইউকে আপনার জন্য খুবই ভালো একটা অপশন। কেন? কারণ ইউকেতে আপনি যে কমিউনিটি পাবেন, যে বাংলাদেশি কমিউনিটি পাবেন, যে মুসলিম কমিউনিটি পাবেন, বা হিন্দুদের জন্য আপনি যে কমিউনিটি পাবেন সেটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। ইভেন আমেরিকাতেও পাবেন না আপনি এই কমিউনিটি। হ্যাঁ, আমেরিকাতে আপনি কিছু বড় বড় সিটিতে পাবেন, বাট সেগুলো বস্তির মতো। হ্যাঁ, ইউকে সেই হিসাবে কিন্তু আপনি অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন কমিউনিটির দিক দিয়ে। তবে হ্যাঁ, ইউকেতে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা বর্তমানে টাফ। তো সেই জিনিসটা আবার একটা ব্যাপার, যে আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, এরপর জব একটা ম্যানেজ করার জন্য অনেক প্যারা নিতে হবে। আসলে যেখানেই যাবেন আপনাকে কষ্ট অবশ্যই করতে হবে আর ধৈর্য অবশ্যই ধরতে হবে। তবে দেশ থেকে ভালোভাবে রিসার্চ করে ডিসিশন নেওয়া বেটার, যে আপনি কোন দেশে গেলে আপনার জন্য বেস্ট অপশন থাকবে। ভিসা হয়তো আপনি যে কোনো এক দেশে পেয়ে যাবেন, এখন ওই দেশে যাওয়াটাই ধরেন, আমি দেখছি অনেকেই 2টা দেশের ভিসা পায়। দেখা গেছে 10 দিন আগে একটা দেশের ভিসা পাইছে, 10 দিন পর একটা দেশের ভিসা পাইছে। তো দেখা গেছে তারা ওই দেশটাই চয়েস করে যে দেশে টাকা বেশি কামানো যায়। কিন্তু মনে রাখবেন, যে দেশে টাকা বেশি কামানো যায় সেই দেশে খরচও বেশি। এটা এমন না যে আপনি খালি কামাবেন আর পকেটে ঢুকায় রাখে দিবেন, না, খরচও করতে হবে। তো ইউএসএতে যদি কেউ আসতে চান, ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে আসবেন। আর কেউ যদি আমাকে কোয়েশন করেন বা কারো যদি মনে কোনো ইচ্ছে থাকে তাকে জানার যে ইউএসএতে আসতে হলে কত দিনের বা কি পরিমাণ ফাইন্যান্সিয়াল এইড আপনার থাকা উচিত, তো আমি পার্সোনালি বলবো আপনার 1 বছরের টিউশন, দ্যাট মিনস আপনার 2 সেমিস্টারের টিউশন অ্যান্ড আপনার 1 বছরের থাকা খাওয়া, টোটাল আপনি যদি 1 বছরের একটা ব্যবস্থা করে আসতে পারেন, অ্যান্ড দ্যাট মিনস যদি আপনার টিউশন ফি যদি অ্যারাউন্ড 10,000 হয়ে থাকে আর খাবার দাবার যদি আমি 5,000 ধরি সব কিছু মিলিয়ে, তাহলে 15,000। সো বেসিক্যালি 20 লাখ টাকার মতো যদি আপনার একটা বুঝ থাকে, তাহলে আপনি আসেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আসেন, আসার পরে এবার আপনি কষ্ট করতে হবে, এবার আপনাকে জব খুঁজতে হবে, জব ট্রাই করতে হবে, জব খোঁজার, যেটা একটা প্যারার বিষয়, যা কিছু করার নেই, আমাদেরকে কষ্ট করতেই হবে। এখন পড়াশোনা যদি চালায় যেতে হয়, পড়াশোনা না করলেও সমস্যা, পড়ালেখা করলেও সমস্যা, এটাই হচ্ছে কথা। আর আমি আসার পর থেকে, আমি আসছি যে আজকে বেশি দিন হয়নি, আমি আসার পর থেকে এখনো জব পাইনি, কিন্তু জবের পিছনে প্রচুর সময় ব্যয় করছি, এখনো কোনো ভালো রেসপন্স পাই না, বাট ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ যদি কোথাও থেকে ব্যবস্থা করে দেয় আর কি। তো কোনটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেটার অপশন হবে, এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে, আর আরও ভালো রিসার্চ করে তারপর আপনাদের সাথে অবশ্যই একটা ভিডিও করব। কেন? কারণ হচ্ছে কিছু কিছু দেশের কিছু কিছু সিচুয়েশন থাকে যেগুলো অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়, রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ মনে রাখতে হবে যে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, পৃথিবীর যে দেশেই যাবেন আমাদের কিন্তু, যে দেশে আমাদেরকে ভিসা দিবে হচ্ছে পড়ালেখা করার জন্য, কাজ করার জন্য কিন্তু না।
তো এই যে কাজ করার জন্য যে ভিসা দেয় না, এই জন্য আমাদেরকে প্যারা নিতে হয়, আমাদেরকে কষ্ট করতে হয়। এই জন্য আমরা বুঝে শুনে আমরা ভালোভাবে রিসার্চ করি, তারপর আমরা ডিসিশন নিব যে আমরা কোথায় যাব। তবে ইউরোপ যদি কেউ যাওয়ার আগ্রহ থাকে তাহলে আমি তাকে অবশ্যই বলবো যে ইউএসের পিছনে সময় ব্যয় না করে, টাকা পয়সা খরচ না করে আপনারা ইউরোপের দিকে মুভ করার চেষ্টা করেন। আর ইউরোপে যদি ফ্যামিলি নিয়ে যেতে পারেন, যাদের ওয়াইফ আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে কান্ট্রিগুলোতে ওয়াইফ নিয়ে যাওয়া যায়, লাইক সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, যেগুলোতে ওয়াইফ নিয়ে যাওয়া যায়, এগুলোতে আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। কারণ ওয়াইফ নিয়ে যদি আপনি একবার যেতে পারেন, সেখানে আপনি সংসার করে ফেলতে পারবেন, সেখানে আপনি তখন ভালো সুযোগ সুবিধা পাবেন। হয়তো আপনার কষ্ট হবে, দুইজন মানুষের খরচ বহন করা, আপনি পুরুষ মানুষ হিসেবে আপনার কষ্ট হবে, কিন্তু আপনার ওয়াইফ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি আপনার ওয়াইফকে নিয়ে গেলে যে শান্তি পাবেন, সেটা সিঙ্গেল এসে কখনোই আপনি শান্তি পাবেন না। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না, তারা বিন্দাস, হ্যাঁ, তারা বিন্দাস। তবে তাদেরকেও বলবো যদি পারেন বিয়ে করে ওয়াইফ নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ এর থেকে বেটার অপশন আর নাই। জীবনে আমরা বাঁচবো কয়দিন, যে কয়দিন আছেন ফ্যামিলি নিয়ে থাকেন। দেশের বাইরে এসে ব্যাচেলারের মতো পড়ে থাকার কোনো মানেই নেই, জীবনে একটা মূল্য আছে, হ্যাঁ। যাই হোক, তো এই হচ্ছে সিচুয়েশন। আর কোন দেশের বর্তমানে ভিসা রিকোয়ারমেন্ট কি, এগুলো সব কিছু প্রত্যেকটা দেশের যে স্টুডেন্ট ভিসা যে ওয়েবসাইট আছে বা তাতে যে গভর্নমেন্ট পোর্টাল আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। এগুলো নিয়ে আসলে কথা বলার মতো কিছু নাই। এগুলো নিয়ে তারপরেও বিস্তারিত কথা বলার জন্য আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর খুব সহসা হয়তো আজকে বা আগামীকালকে আমি টোটাল আপনারা কিভাবে ইউএস ভিসার জন্য, যাদের ইউএস ভিসার অ্যাপ্লিকেশন করার খেয়াল আছে, তারা ইউএস ভিসা অর্থাৎ DS-160 ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মটাই ইউএসএ F1 ভিসা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং কমপ্লিট ফিল আপ করার ক্ষেত্রে কী ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপনারা মাথায় রাখতে পারেন, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।